প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি। জানাবো 17 বছর পর কারামুক্ত হলেন বাবর। এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলা করল কারা? ডিসেম্বরকে লক্ষ্য করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, বলছেন আবুল ফজল। ক্ষমতার অপব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পদ বাগিয়ে নেন পুতুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়। এর আগে গত মঙ্গলবার ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে ঠিক হবে জুলাই ঘোষণাপত্রে কি থাকবে, কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং সরকার কিভাবে এতে ভূমিকা রাখবে সেটিও আজ জানানো হবে। 17 বছর পর কারামুক্ত হলেন বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়েছেন। দীর্ঘ 17 বছর ধরে তিনি কারাগারে বন্দী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির। তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে মাত্র বেরিয়ে গেছেন। জাহাঙ্গীর কবির আরো বলেন, লুৎফুজ্জামান বাবরের সঙ্গে আরো 5 জন মুক্তি পেয়েছেন। তারা হলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 1 থেকে বিমান বাহিনী উইং কমান্ডার শাহাবুদ্দিন আহমদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে এনএসআই এর সাবেক ফিল্ড অফিসার আকবর হোসেন খান, সিইউএফএল এর সাবেক এমডি মহসিন উদ্দিন তালুকদার, এনএসআই এর সাবেক ডিজি ও ডিজিএফআই এর সাবেক ডাইরেক্টর মেজর জেনারেল রুকাল রেজ্জাকুর হায়দার চৌধুরী এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন মেজর এম লিয়াকত হোসেন। এর আগে মঙ্গলবার আলোচিত 10টা কষ্ট মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 2007 সালে 28শে মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। তবে গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি। লুৎফুজ্জামান বাবর 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালে ষষ্ঠ ও 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এনসিটিবির সামনে শিক্ষার্থীদের উপর হামলা করল কারা? পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ যুক্ত করার সঙ্গে জড়িতদের শাস্তি সহ 5 দফা দাবিতে সকালে মতিঝিলা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভবন ঘেরাও করে স্টুডেন্ট ফর সভরেন্টি নামের একটি সংগঠন। এদিন সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে ক্ষুব্ধ জাতিগোষ্ঠীর একদল শিক্ষার্থী পাঠ্যবইয়ের গ্রাফিতি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে পাল্টা কর্মসূচি পালন করতে চান। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে। এই ঘটনার সাংবাদিক সহ ছাত্র জনতার 8 জন আহত হন। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। হামলার ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার বেলা 12টার দিকে স্টুডেন্ট ফর সভরেন্টি ও সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারধারীরা মুখোমুখি হয়। এ সময় হাতাহাতি হয় তাদের মাঝে। প্রথমে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে ফেলে। এ সময় দুপক্ষ পরস্পর বিরোধী স্লোগান দিতে থাকে। দুপুর 1টার দিকে আদিবাসী ছাত্র জনতার ব্যানারে আসা মানুষের উপর হামলা চালানো হয়। এই হামলায় বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যায় লাঠি বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হচ্ছে। কার কি দাবি ছিল? কর্মসূচিতে 5 দফা দাবি তুলে ধরেন স্টুডেন্ট ফর সভরেন্টির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ইয়াকুব মজুমদার। দাবির মধ্যে রয়েছে অবাঙালিদের আদিবাসী সম্বোধন করে কোনো বক্তব্য দেওয়া যাবে না, কোনো বই পুস্তক ছাপানো যাবে না, লেখালেখি করা যাবে না, কোনো নাটক সিনেমা বা গল্প কাহিনী রচনা করা যাবে না। বাঙালিদেরই বাংলাদেশের একমাত্র আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আদিবাসী বলা ও প্রচারণাকে রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার দাবি হলো আগের গ্রাফিতিটি পাঠ্য বইয়ে পুনর্বহাল করা।
এনসিটিভির সামনে কর্মসূচি পালন করতে যাওয়া অলিক মি বলেন তার বিরুদ্ধে মব তৈরি করা হয়েছে, এই গ্রাফিতি পুনর্বহাল করতে হবে। আহতদের মধ্যে রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য বলে ফেসবুকে এক পোস্টে জানান সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেন, স্টুডেন্ট ফর সভরেনিটির হামলায় রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা গুরুতর আহত হয়েছেন। বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য দীপায়ন খিসা বলেন, এটা মব বাহিনীর হামলা। তারা আগে থেকে সেখানে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছিল। স্টুডেন্ট ফর সভরেনিটি যাত্রাকালে ছাত্রলীগের একাধিক কর্মী জড়িত ছিলেন বলে জানা যায়। এই সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি সৈয়দ রেজাউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিকে স্টুডেন্ট ফর সভরেনিটি নিজেদের 16 জন আহত হয়েছে বলে দাবি করে। সংগঠনটির আহ্বায়ক জিয়াউল ইসলাম গণমাধ্যমকে এক প্রশ্নের জবাবে বলেন, আমরা তাদের উপর হামলা চালাইনি, তারাই আমাদের উপর হামলা চালিয়েছিল। ডিসেম্বরকে লক্ষ্য রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, বলছেন আবুল ফজল। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরকে লক্ষ্য রেখে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এজন্য ভোটার তালিকা হালনাগাদ ও বাড়ি বাড়ি গিয়ে যাচাইকরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামী 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহের কাজ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা 2025 সালের ডিসেম্বর থেকে শুরু করে 2026 সালে জুনের মাঝে নির্বাচনের কথা বলেছেন। আমরা প্রথম তারিখটাকে ধরে নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তারপরও রাজনৈতিক মতৈক্য যেখানে দাঁড়াবে আমরা সেই মোতাবেক কাজ করব। নির্বাচনের তারিখটা এই মুহূর্তে নির্বাচন কমিশনের হাতে নেই। এখন একটি পরিবর্তিত পরিস্থিতি চলছে, এখানে রাজনৈতিক ঐক্যের বিষয় রয়েছে, সেই অনুযায়ী কাজ করব। ভুয়া ভোটার তালিকার বিষয়ে এক প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, সাধারণত 3 ধরনের ভোটার আমাদের বেশি বিবেচ্য। প্রথমটি হচ্ছে মৃত ব্যক্তি যাদের নাম এখনো বাদ যায়নি, তাদের নাম বাদ না দেওয়া। দ্বিতীয়টি হলো যারা বাংলাদেশের নাগরিক নন, প্রতারণার মাধ্যমে বাংলাদেশের নাগরিক হওয়ার চেষ্টা করেন। আর তৃতীয় হচ্ছে যদি কোনো কারণে দ্বৈত এনআইডি থাকে, যদিও বা এর সম্ভাবনা কম, এর বাইরেও বয়স হয়নি, ভোটার হয়েছে। আমরা এই কারণেই এবার বাড়ি বাড়ি যাচ্ছি। 2রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা হবে। এই তালিকা ছাড়াও হালনাগাদ যাচাইকরণের কার্যক্রম হাতে নিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল ফজল বলেন, আগামী 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংক্রান্ত যেসব সন্দেহ আছে সেগুলো দূর করার চেষ্টা করব। জুন মাস শেষ নাগাদ আমরা এই কার্যক্রম শেষ করতে পারবো। পরিবর্তিত পরিস্থিতিতে ভোটার তালিকা সম্পর্কে বিভিন্ন ধরনের সন্দেহের অবকাশ আছে। যাচাইকরণের ফলে রিফাইন্ড তালিকা এসে যাবে, ফলে যারা বাদ পড়েছেন তারা সন্নিবেশিত হবে। এর আগে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের ভোটার হওয়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করুন। কোনো প্রকার পক্ষপাতিত্ব না করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আবশ্যক। সেই সঙ্গে ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে উৎসাহ দিতে হবে। নারীরা যেন তাদের বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য নারীদের ভোটার তালিকার অন্তর্ভুক্ত করতে বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে দেশের একজন নাগরিক হিসেবে ভোটার হওয়ার গুরুত্বের দিকটি সবাইকে জানাতে হবে। ভোটার তালিকা করা এবং এর সংরক্ষণ করা আমাদের দায়িত্ব উল্লেখ করে নির্বাচন কমিশনার আরো বলেন, ব্যক্তি যাতে নিয়ম অনুযায়ী ভোট প্রদান করতে পারে সেজন্য সঠিক ভোটার তালিকা করা আপনার আমার সকলের কর্তব্য। কারণ একটি ভোটের মাধ্যমে নির্বাচনের জয় পরাজয় নির্ধারিত হতে পারে। ক্ষমতার অপব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পদ বাগিয়ে নেন